পরোয়ানা না থাকায় গ্রেপ্তার হননি আব্দুল হামিদ, স্বরাষ্ট্র উপদেষ্টা জানান তদন্তের পর ব্যবস্থা। দু একটি দলের কথায় দুলছে সরকার, দাবি বিএনপির, সম্পদ নিয়েও সিদ্ধান্ত নিতে পারে না। শিগগির নির্বাচনী রোডম্যাপ দেবে ইসি, আশা আসিফের, আগে সংস্কার ও বিচার চান সার্জিস। এবং করোনার নতুন ধরন নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ, আতঙ্কিত না হয়ে সতর্কতা বাড়ানোর পরামর্শ। সংবাদ সন্ধ্যায় স্বাগত, জাহিদুল বাশার আছে আপনাদের সাথে। মামলার তদন্তে অভিযোগের সত্যতা মেলার সঙ্গে সঙ্গেই সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদকে গ্রেপ্তার করা হবে, একথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার রাজধানীর যাত্রাবাড়ি থানা পরিদর্শন শেষে তিনি বলেন, পরোয়ানা না থাকায় আব্দুল হামিদকে গ্রেপ্তার করা হয়নি। এছাড়া নির্দোষ কেউ যেন শাস্তি না পায় সে বিষয়ে সরকার সতর্কতার সঙ্গে কাজ করছে। গত 7 মে চিকিৎসা নিতে থাইল্যান্ড যান সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। জুলাই হত্যার মামলার আসামি হওয়ার পরও নির্বিঘ্নে দেশ ত্যাগ নিয়ে নানা মহলে তৈরি হয় ক্ষোভ। সমালোচনার মুখে কিশোরগঞ্জের এসপি সহ পুলিশের 3 কর্মকর্তার বিরুদ্ধে নেওয়া হয় ব্যবস্থা। এর মধ্যে রোববার রাতে দেশে ফেরেন আব্দুল হামিদ। রাজধানীর যাত্রাবাড়ি থানা পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্দোষ কেউ যাতে শাস্তি না পায় তাই সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। তবে তদন্তে তার বিরুদ্ধে অপরাধের প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে। নির্দোষীরা যেন কোনো অবস্থায় সাজা না পায়, এই জন্য আমাদের ইনভেস্টিগেশনটা করতে দেন। যদি ইনভেস্টিগেশন করার পর যেই দোষী হোক না কেন, কাউরে আইনের বাইরে থাকা হবে না, তারা আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে যাব। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগের ঘটনায় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত এখনও শেষ হয়নি। প্রতিবেদন দেখে ব্যবস্থা নেওয়া হবে। কিশোরগঞ্জে এদের ক্ষেত্রে ধরেন একটা উপদেষ্টাদের একটা 3 জনের একটা কমিটি হয়েছে, ওনাদের একটা রিকমেন্ডেশন দিছে। ওই রিকমেন্ডেশনটা পাওয়ার পরে ওনাদের যদি দোষী হয় ওনাদের ব্যবস্থা নেওয়া হবে, যদি দোষী না হয় ওনাদের আবার যার যার জায়গায় ফেরত আসবে। ঈদে সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকার 2-1টি রাজনৈতিক দলের কথায় পেন্ডুলামের মতো দুলছে, এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি আশা প্রকাশ করেন, দেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণে এই সরকার কার্যকর ভূমিকা রাখবে। রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজভী এই অভিযোগ করেন। বলেন, একটি নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে কিছু রাজনৈতিক দল শহীদদের রক্ত ও ধর্মকে ব্যবহার করছে। অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টা বিএনপি বিরোধী মনোভাব পোষণ করে বলে অভিযোগ তোলেন তিনি। রিজভী আরও আশঙ্কা প্রকাশ করেন, সরকারের ওপর কেউ কেউ পরোক্ষ প্রভাব বিস্তার করছে। একই সঙ্গে তিনি বলেন, দেশে করোনার সংক্রমণ বাড়লেও তা মোকাবেলায় উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নিচ্ছে না অন্তর্বর্তী সরকার। যে কোনো একটা ইস্যুতে ধর্মকে টেনে নিয়ে আসা হয়, শহীদকে টেনে নিয়ে আসা হয়, রক্তকে টেনে নিয়ে আসা হয়। এটার উদ্দেশ্য হচ্ছে একটা পরিকল্পিত এজেন্ডার মধ্যে দিয়ে সেই রাজনৈতিক দল 2-1টি, আপনার 12 দলীয় জোট এবং অন্যান্য ইন্ডিভিজুয়াল যে রাজনৈতিক দল, প্রত্যেকেই ডিসেম্বরের নির্বাচন কথা বলেছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেছেন, দেশের সম্পত্তি সার্বভৌমত্ব অন্য কারো হাতে তুলে দেওয়ার ক্ষমতা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নেই। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে এসব কথা বলেন তিনি। বলেন, দেশের সম্পদ জাতীয় সম্পদ, এটি যদি বন্দোবস্ত দিতে হয়, পরিচালনার দায়িত্ব দিতে হয়, তাহলে ম্যান্ডেট থাকতে হবে। তবে যেভাবে এসব নিয়ে কথা বলা হচ্ছে সেটা গণতন্ত্রের ভাষা না। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের গুরুত্ব তুলে ধরে ডাক্তার জাহিদ বলেন, দ্রুত নির্বাচন দেওয়া না হলে যেসব ঘটনা ঘটবে তা কারো জন্য কাম্য নয়। চট্টগ্রামের পোর্ট ব্যবহারের জন্য বিদেশি কি দিবেন, তার জন্য ওপেন কোনো টেন্ডার করেছেন, তাদের মধ্যে কারা বেশি আছে,
39 জনের মধ্যে পার্শ্ববর্তী একটি দেশের সবচেয়ে বেশি সংখ্যক লোক আছে, তাদের আপনারা কিভাবে প্রি কোয়ালিফাই করেছেন? অর্থাৎ এখানে অনেক প্রশ্ন আসে। এপ্রিলে ভোটের তারিখ ধরে নির্বাচন কমিশন শিগগির নির্বাচনের রোডম্যাপ দেবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সকালে কুমিল্লার মুরাদনগরে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এই কথা বলেন। এ সময় আসিফ মাহমুদ বলেন, আগে স্থানীয় সরকার নির্বাচন হলে জাতীয় নির্বাচন পিছিয়ে যেতে পারে এমন একটা ভাবনার জায়গা ছিল রাজনৈতিক দলগুলোর। তবে প্রধান উপদেষ্টা নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করায় এ নিয়ে আর ভাবনার কারণ নেই। স্থানীয় জনপ্রতিনিধি না থাকায় জনগণের সমস্যার কথা মাথায় রেখে এর মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি নিয়ে কমিশনের সাথে কথা বলা যেতে পারে বলেও মত তার। এ সময় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে মূলধারার গণমাধ্যমে গুজব ছড়ানোকে দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি। নির্বাচনের রোডম্যাপ তো হয়নি, একটা ডেট দেওয়া হয়েছে, সম্ভাব্য ডেট এপ্রিল মাসের প্রথমার্ধে, এবং এই ডেটকে মাথায় রেখে নির্বাচন কমিশন একটা রোডম্যাপ যথাসময়ে দেবে। মৌলিক সংস্কার ও বিচার প্রক্রিয়া দৃশ্যমান হলে এপ্রিলে নির্বাচন নিয়ে কোনো দ্বিমত নেই জাতীয় নাগরিক পার্টির, এমন মন্তব্য করেছেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় পঞ্চগড়ের চৌরঙ্গি মোড়ে সাধারণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়ের পর সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ভোট কেন্দ্র দখল, ভোট চুরির মতো বিষয় জনগণ দেখতে চায় না। অন্তর্বর্তী সরকারকে আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশন ও বিচার বিভাগের মাধ্যমে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। এসব নিশ্চিত করা না গেলে নির্বাচনে ক্ষমতার অপব্যবহার সুযোগ থেকে যাবে। নির্বাচনকালীন কিছু সংস্কার প্রয়োজন রয়েছে, বিচার বিভাগের, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, নির্বাচন কমিশনের। এগুলো সম্পন্ন হলে এপ্রিলে নির্বাচন নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই, কিন্তু তার পূর্বে এই নির্বাচনকালীন সংস্কারগুলো নিশ্চিত করতে হবে, বিচারগুলো দৃশ্যমান বিচারিক প্রক্রিয়াটি নিশ্চিত করতে হবে, মৌলিক সংস্কারের দৃশ্যমান অবস্থা আমরা দেখতে চাই। দেশে এক মাসে করোনা আক্রান্তের হার বেড়েছে প্রায় 4 গুণ। ভারতসহ নানা দেশে করোনার নতুন ধরনটি শনাক্ত হওয়ায় দেশে দ্রুত প্রস্তুতির পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বয়স্ক, গর্ভবতী ও ডায়াবেটিস আক্রান্তদের থাকতে হবে সতর্ক। আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ তাদের। দেশে আবারও চোখ রাঙাচ্ছে করোনা। এপ্রিল মাসে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল 23 জন। মে মাসে তা বেড়ে দাঁড়ায় 86-তে, অর্থাৎ এক মাসে আক্রান্তের হার প্রায় 4 গুণ। 5 জুন স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর খবর জানানো হয়। এরপর এ নিয়ে আবারও শুরু হয় আলোচনা। নমুনা পরীক্ষা কম হওয়ায় প্রকৃত চিত্র এখনও উঠে আসছে না, বলছেন বিশেষজ্ঞরা। এই ধরনটা এখন এরকম প্রাণঘাতী বা এরকম কিছু হয়নি। আমাদের সংখ্যাটা বেড়ে গেছে, অল্প সময় সংখ্যা বেড়ে গেছে। ভাইরাসের মারণ ক্ষমতা কমও থাকে, যদি সেটা খুব বেশি মানুষের মধ্যে ছড়ায় তাহলে কিন্তু সেটার ক্ষমতা বেড়ে যেতে পারে। কাজেই যত বেশি কমানো যায় এইটার ভাইরাসের সংক্রমণটা, তত বেশি এটার পরিবর্তিত হওয়ার আশঙ্কাটা কমে যাবে। নন ফার্মাসিউটিক্যাল প্রিভেনশন, অর্থাৎ ওষুধপত্র বা টিকা না দিয়ে যে প্রতিরোধ, ওইটার উপরে আপাতত আমাদের জোর দিতে হবে। এখনও আতঙ্কিত হওয়ার দরকার নেই, কিন্তু অবশ্যই আমাদের সতর্ক হতে হবে। ভারতে NB-181 নামে যে নতুন ধরনের ভাইরাস ছড়িয়ে পড়েছে সেটি দ্রুত পরিবর্তনশীল। আতঙ্কিত না হয়ে সবাইকে স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা দেয়া হচ্ছে। বয়স্ক, গর্ভবতী ও জটিল রোগে আক্রান্তদের বিশেষ সতর্কতা নিতে হবে। প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়কে, বলছেন বিশেষজ্ঞরা। পরিস্থিতি যাই হোক, সেটা যেন এইভাবে সামাল দেয়া যায় যে যাতে করে আমরা বিব্রত না হই বা আমরা মনে হয় যে আমরা প্রস্তুতি নিই। আচ্ছা, এর পাশাপাশি আমাদের একটা বৈশ্বিক বা আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো, সেখানে এটা কীরকম ছড়াচ্ছে, কতটুকু মৃত্যু কীরকম হচ্ছে, কাদের হচ্ছে, এটা সম্বন্ধে আমাদের তথ্যপত্র সংগ্রহ করতে হবে। এ মৌসুমে 3 দিনের বেশি জ্বর থাকলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেয়ার কথাও বলছেন বিশেষজ্ঞরা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার দীর্ঘ ছুটিতে ঈদ উল আজহার তৃতীয় দিনেও রাজধানী ছাড়ছেন নগরবাসী। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ছুটছেন গ্রামে। অন্যদিকে ঈদ উদযাপন শেষে এরই মধ্যে কর্মজীবীদের অনেকে আবার ফিরতে শুরু করেছেন ঢাকায়।
ঈদের তৃতীয় দিনেও শেকড়ের টানে ঢাকা ছাড়ছেন অনেকেই। সোমবার সকালে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে দেখা মেলে যাত্রীদের ভিড়। প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে স্বস্তিতে গ্রামে যাচ্ছেন তারা। আবার ঈদ উদযাপন শেষে অনেকেই আগেভাগেই ফিরতে শুরু করেছেন ঢাকায়। ঈদের মধ্যে অনেক জ্যামজট থাকে, মানুষের ভিড়, সেই কারণে যাওয়া হয় না। ঈদের পরে যাচ্ছি ফ্যামিলি নিয়ে, যাতে একটু রিল্যাক্সে যাওয়া যায়, এই জন্য। টিকিট পাওয়া যায় না, দাঁড়ায় যেতে হয়, 7-10 ঘন্টা তো এইভাবে দাঁড়ায় যাওয়া যায় না, এই জন্য মূলত আর কি ঈদের পরে যাওয়া আর কি। সারা বছর একটু ছুটি পাওয়া যায় না, ঈদের মধ্যে একটু ছুটি পাওয়া যায়, বউ বাচ্চা কাচ্চা মেয়ে নিয়ে একটু বেড়ে আসি। রেলওয়ের তথ্য অনুসারে সারাদিন যাতায়াত করবে মোট 63 জোড়া ট্রেন। এখন পর্যন্ত ঘটেনি কোনো ধরনের শিডিউল বিপর্যয়। ফিরতি চাপ সামলাতে রেল কর্তৃপক্ষ প্রস্তুত বলেও জানান স্টেশন মাস্টার। বেশিরভাগ ট্রেনই সঠিক সময়ে ছেড়ে যায়, আর 17টি ট্রেন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমাদের ঢাকা স্টেশনে এসে পৌঁছেছে এবং যাত্রীর চাপ আসা এবং যাওয়ায় মানে মোটামুটি স্বাভাবিক আছে এবং সুন্দরভাবেই যাত্রীরা আসা যাওয়া করছে। এবার নতুন করে করোনার প্রকোপ বাড়তে শুরু করায় ফিরতি যাত্রীদের মাস্ক পরার অনুরোধ রেল কর্তৃপক্ষের। গেট কর্তৃপক্ষ মাইকিং করা, সচেতনতা, ইভেন কি যে বিলবোর্ড আকারে থাকবে যে ইয়াগুলো, ফেস্টুনগুলো, ব্যানারগুলো, এই ধরনের কোনো কিছু চোখে পড়ে না। নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবছর রাজধানীতে 6 লাখ কম পশু কোরবানি হয়েছে। তবে গত বছরের চেয়ে বর্জ্যের পরিমাণ বেড়েছে বলে দাবি করেছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। সোমবার দুপুর পর্যন্ত অপসারণ করা হয়েছে 52,115 টন। এখনও অনেক হাটের বর্জ্য ল্যান্ডফিল্ডে নেওয়া বাকি রয়েছে। পাড়া মহল্লা থেকে শতভাগ বর্জ্য অপসারণ হয়েছে বলে জানিয়েছে 2 সিটি কর্পোরেশন। এ চিত্র সোমবার সকালের। তেজগাঁও এলাকার সড়ক থেকে বর্জ্য অপসারণের পর পানি দিয়ে পরিষ্কার করা হচ্ছে। 3 দিন ধরে পুরো রাজধানীতে এই কাজ করে যাচ্ছেন 20,000 পরিচ্ছন্নতা কর্মী। রোববারও রাজধানীর বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে ছিল কোরবানির পশুর বর্জ্য, তবে সোমবার তা দেখা যায়নি। দেখেন এখানে 3,000 চামড়া কালেকশন হয়েছে, প্রায় ছাগলের 800-900 চামড়া কালেকশন হয়েছে, কিন্তু আপনারা অন দ্য স্পটে দেখেন কোনো জায়গা নেই, তারা পরিষ্কার করে নিয়ে গেছে। এবং বাসাবাড়ির লোকজনও যারা ময়লা টানেন রেগুলার, তারাও আলহামদুলিল্লাহ ঈদের পর দিন থেকে সবগুলো নিয়মিত নিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। উত্তর সিটি কর্পোরেশন বলছে 3 দিনে কোরবানি হয়েছে 4,66,000 পশু। এর সঙ্গে হাটের বর্জ্য মিলিয়ে দুপুর 2টা পর্যন্ত অপসারণ করা হয়েছে 20,800 টন। গেল বছর 4 দিনে বর্জ্য হয়েছিল 23,560 টন। অন্যদিকে দক্ষিণ ঢাকায় 3 দিনে 1,66,754টি পশু কোরবানি হয়েছে। সোমবার দুপুর পর্যন্ত অপসারণ করা হয়েছে 31,226 টন বর্জ্য। লোকবল সংকটে বর্জ্য ব্যবস্থাপনায় বেগ পেতে হয়েছে বলে জানালেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক। আজকে ময়লা কোরবানির বর্জ্য অপসারণের আমরা সমাপ্তি ঘোষণা করব, কিন্তু সেটা আমরা কন্টিনিউ করব আমরা সমাপ্তি ঘোষণা না করে। কারণ হচ্ছে যে আমরা জনগণের সাথেও কথা বলে দেখেছি যে আপনারা এই যে পার্টিগুলোর মধ্যে মাংস বানানো হয় সেগুলো অনেকে কিন্তু রেখে দেন, 1 দিন 2 দিন পরেও সেগুলো ডাস্টবিনের মধ্যে কিন্তু পৌঁছান। তো সেক্ষেত্রে আমরা আগামীকালকে এবং পরশুদিনও এই ধরনের কোরবানির বর্জ্য কিন্তু আমরা আমাদের এসটিএসগুলোতে কিংবা বাড়ির সামনে কিন্তু আমরা পাবো বলে আশা করছি। আর দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক জানালেন লক্ষ্যের চেয়েও বেশি বর্জ্য অপসারণ করা হয়েছে। আমরা মোট 31,226 মেট্রিক টন এবার এই আজকের দুপুর 2:45 পর্যন্ত কালেকশন করেছি। তো এবার আমরা এই পশুর বর্জ্য অপসারণের পাশাপাশি আমরা বাজারে যে ময়লাটা তৈরি হয় হাটে, গরুর হাটে, সেই ময়লাটাও কিন্তু আমরা এবার মানে একই সাথে আমরা অপসারণ করেছি, যার জন্য এবারে আমাদের ময়লার পরিমাণটা গত বছরের চেয়ে একটু বেশি হয়েছে। এরপরও কোনো এলাকায় পশুর বর্জ্য পড়ে থাকলে কন্ট্রোল রুমে জানানোর অনুরোধ ঢাকার 2 সিটি কর্পোরেশনের। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেরিতে লবণ দেওয়ায় অনেকেই কোরবানির পশুর চামড়া থেকে কাঙ্ক্ষিত দাম পাননি। তবে সরকারের নজরদারির ফলে এবার চামড়া নষ্ট হওয়ার পরিমাণ কম বলে জানান শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। আর রোগবালাইয়ের কারণে প্রায় 30% চামড়া নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছে ট্যানার্স অ্যাসোসিয়েশন। চামড়ার কাঙ্ক্ষিত মূল্য নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ চলছে আড়তদার এবং মৌসুমী ব্যবসায়ীদের। এমন পরিস্থিতিতে ঈদের 2 দিন পর সোমবার সকালে সাভারের চামড়া শিল্পনগরী পরিদর্শনে যান শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
চামড়ার দেরিতে লবণ দেয় অনেকেই চামড়ার কাঙ্ক্ষিত দাম পাননি বলে দাবি উপদেষ্টার। তবে সরকার তৎপর ছিল বলেই এবছর কম সংখ্যক চামড়া নষ্ট হয়েছে। কিছু জায়গায় লবণ চামড়াতে লাগাতে গ্যাপ হওয়ার কারণে, ঠিকভাবে লাগানো না হওয়ার কারণে কিছু চামড়া নষ্ট হয়েছে, আর বাকি চামড়াগুলো আস্তে আস্তে ঢাকায় আসছে। 10 দিনের যে গ্যাপ আছে। এদিকে ট্যানারি মালিকদের আশঙ্কা, ল্যাম্পি স্কিন নামক রোগের কারণে চলতি বছর প্রায় 30% চামড়া নষ্ট হতে পারে। এছাড়া নানান প্রতিবন্ধকতার কারণে ত্রুটিমুক্ত হচ্ছে না কেন্দ্রীয় বর্জ্য শোষণাগার বলেও জানান তারা। এই বছর কিন্তু 30% চামড়া ল্যাম্প ডিজিজের কারণে আপনার কিন্তু একবারে নষ্ট হয়ে যাবে। এটা কিন্তু কোনো গ্রেডে আসবে না। সুতরাং এইখানে কিন্তু ট্যানারি মালিক আফটার অল ক্ষতিগ্রস্ত হবে। তো এইখানে আমরা যে সময় কেনাকাটা শুরু করব, সেই চামড়াটা কিন্তু আমরা বাদ দিয়ে আমরা কিনবো, কারণ এটা একটা মহামারী আকারে দেখা দিয়েছে। প্রাণী সম্পদ মন্ত্রণালয় বা অধিদপ্তর এটা ভ্যাকসিনেশনের আওতায় এই গবাদি পশুগুলো আনেনি বিধায় কিন্তু এই ডিজিজটা আপনার শুরু হয়েছে। লক্ষ্যমাত্রা ছিল গরু, মহিষ, ছাগল, ভেড়া মিলে 1 কোটি থেকে 1 কোটি 5 লক্ষ পিস। কিন্তু বর্তমানে আমরা সারা বাংলাদেশে খোঁজখবর নিয়ে দেখেছি যে প্রায় 15 থেকে 20% কোরবানি কম হয়েছে। তারই আলোকে হয়তো বা 85 থেকে 90 লক্ষ পিস আমরা এবছর সংগ্রহ করব। 3 দিনে 11,28,000 পিস চামড়া সংগ্রহ হয়েছে, যার মধ্যে ঢাকায় 7,50,000 এবং সাভারের শিল্পনগরীতে 3,78,000 পিস চামড়া এসেছে। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঠিকভাবে চামড়া সংরক্ষণ করলে ব্যবসায়ীরা অবশ্যই ন্যায্য মূল্য পাবেন বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু সংবাদ মাধ্যমে চামড়া নিয়ে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। সোমবার দুপুরে সাতক্ষীরার শ্যামনগরের নূরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের 70 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন। এ সময় বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, চামড়া সংরক্ষণের সুবিধার জন্য সরকার এবার সারা দেশে 7.5 লক্ষ মন লবণ বিতরণ করেছে। এছাড়া চামড়া শিল্পে 215 কোটি টাকা প্রণোদনা সরকার ঈদের আগেই ছেড়েছে। তিনি বলেন, চামড়া পচনশীল দ্রব্য, এটাকে ঠিকভাবে লবণ দিয়ে সংরক্ষণ করতে হবে, কারণ পচা চামড়া নিয়ে সংবাদ মাধ্যমে অপপ্রচার না চালানোর আহ্বান জানান তিনি। এই পচা চামড়া দেখিয়ে কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কিছু নিউজ মিডিয়া চামড়ার বাজারের কিছু অসাধু ব্যবসায়ীর সাথে মিলে একটা এমন ধারণা তৈরি করার চেষ্টা করছে যে চামড়ার দাম পড়ে যাচ্ছে। আমরা প্রতিদিন দেখছি চামড়ার দাম বাড়ছে। সংবাদ সন্ধ্যা আজ পর্যন্তই, সাথে থাকার জন্য ধন্যবাদ।